তার এতক্ষণের কথাগুলো মজা ছিল। ত্রয়ী স্বল্পক্ষণের জন্য না হয় ধরেও নিল শীর্ষ তার সাথে কোনো মজা করেনি। তার প্রতিটি বাক্য সত্যি ছিল। তবুও তার পক্ষে শীর্ষকে বিয়ে করা সম্ভব নয়, কিছুতেই নয়। বাবা মা এবং দাদিকে হারানোর পর নিজের রক্ত, নিজের চাচারাই যখন ত্রয়ীকে বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েছিল, তাদের বাড়িতেই ঠাঁই দেয়নি, তখন দয়া করে আব্দুর রহমান খানই তাকে আশ্রয় দিয়েছিলেন, নিজের ঘরে ঠাঁই দিয়েছিলেন, নিজের সন্তানের মতো করে কলেজেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। রিমা মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করলেও বাড়ির বাকিরা আপন করে নিয়েছে তাকে। এই মানুষগুলোর অগোচরে তাদের আস্থা ভেঙে ত্রয়ী কিছুতেই শীর্ষের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে। আর যাই হোক, এই মানুষগুলোর সাথে সে বেইমানি করতে পারবে না। তাছাড়া ত্রয়ী এতিম, চালচুলোহীন একটি মেয়ে। তার মতো একটি মেয়েকে হয়তো কোনো ভালো পরিবারেই বউ করে তাদের ঘরে তুলতে চাইবে না। সেখানে শীর্ষদের পরিবার বেশ ধনী এবং সমাজে মর্যাদা সম্পন্ন। তারা নিশ্চয়ই ত্রয়ীকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিতে চাইবে না। কাউকে আশ্রয় দেয়া আর বাড়ির বউ করা সমান নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটি, কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি মজা করছেন, তবে সত্য মিথ্যা যাই হোক না কেন আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। শীর্ষ থমকালো। সূক্ষ্ম চিনচিনে ব্যথার আভাস পেল বক্ষ অভ্যন্তরে। নিজ প্রেয়সীর কণ্ঠ থেকে প্রত্যাখ্যানযুক্ত বাক্য শোনা নিশ্চয়ই কোনো পুরুষের জন্য সুখকর নয়। শীর্ষের অন্তঃস্থল ভারী হলো, ঠান্ডা কণ্ঠেই শোধালো, কেন? আমি কোন দিক থেকে খারাপ? শীর্ষকে ত্রয়ী ভয় পায়, তা ঠিক, তবে এর মানে এই নয় যে লোকটা খারাপ কিংবা তাকে সে ঘৃণা করে। বরং মাঝে মাঝে শীর্ষের কিছু কথা, কিছু ব্যবহার ত্রয়ীর হৃদয়ে তার জন্য অনুভূতি জাগাতে বাধ্য করে। তবে সে অনুভূতি জাগ্রত হওয়ার সাথে সাথে ত্রয়ীও নিজেকে রুখে দেয় এই ভেবে যে সে একজন সামান্য আশ্রিতা, আর শীর্ষ এই বাড়ির স্বত্বাধিকার। তার সাথে শীর্ষের কোনোভাবেই কিছু সম্ভব নয়। শীর্ষের বারবার ত্রয়ীকে বিয়ের কথা বলা এবং কিছু আচরণ তার হৃদয়ে সন্দেহ জাগিয়েছিল যে লোকটা হয়তো তার প্রতি দুর্বল। তবে সে সন্দেহ সে গুরুত্ব সহকারে নেয়নি, নিছকই একটা ভুল ধারণা ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিল। ত্রয়ী দীর্ঘশ্বাস ফেলল, নরম কণ্ঠেই বলল, খারাপ আপনি না, খারাপ আমি। না হয় সব খারাপ কেন আমার সাথেই হবে, সবাই কেন আমাকেই ছেড়ে যাবে? যাই হোক, সেসব কথা বাদ দিন। আপনার সাথে আমার কোনো দিক থেকেই মেলে না। আপনি যে বাড়ির কর্তা, আমি সে বাড়ির সামান্য এক আশ্রিতা। তাছাড়া আমি এতিম, চার কুলে কেউ নেই বললেই চলে। আমাকে হয়তো আপনার পরিবার মানবে না, আর আপনিও আবেগে পড়ে এখন বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন। 2 দিন পর যখন দেখবেন আমাকে আপনার পরিবার মানছে না, সমাজ মানছে না, তখন আফসোস করবেন। তাই বলি কি, আমার পেছনে ঘুরে সময় অযথাই নষ্ট করবেন না। বিয়ে করতে ইচ্ছে হলে সুন্দর, শিক্ষিত, বংশমর্যাদা সম্পন্ন একটি মেয়েকে খুঁজে বিয়ে করে নিন, সুখী হবেন। এইটুকু বলে থামল ত্রয়ী। দম নিয়ে ফের বলল, আর বিয়ের কথাটা যদি নিছকেই মজার ছলে বলে থাকেন, তবে আশা রাখছি এই পর্যন্তই থেমে যাবেন। আমার এই ধরনের মজা পছন্দ নয়। ত্রয়ী নিজের কথার সমাপ্তি টেনে নীরবে চলে গেল। শীর্ষ দাঁড়িয়ে রইল ওই স্থানেই, তবে স্থির নয়। তার ছোট্ট হৃদয়টা যেন এক অস্থির উত্তাল সমুদ্রের রূপ নিয়েছে, যার প্রতিটি ঢেউয়ে অস্ফুট আর্তনাদ ভেসে আসছে। চিন্তারাও এই মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে উঠেছে, যেন প্রচণ্ড বাতাসে দিকহারা বিপদগামী কাগজের টুকরোর ন্যায় ভেসে বেড়াচ্ছে। ত্রয়ী মাত্রই স্পষ্ট রূপে তাকে জানিয়ে গেল সে শিশুকে বিয়ে করতে পারবে না, বরং অন্য কাউকে খুঁজে নিতে বলল। কি সাবলীল ভাবেই না ত্রয়ী কথাগুলো, অথচ তা পুনরায় স্মরণে আনতেও শীর্ষের কষ্ট হচ্ছে। এই কেমন যন্ত্রণা! ভালোবাসলে কি প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে এভাবেই কষ্ট পেতে হয়? তবে বোধহয় শীর্ষ ভালোবেসেই ভুল করেছে, আর এই ভুল তাকে
কোন অবধি টেনে নিয়ে যায় কে জানে। সুন্দর সোনালি সকাল, শহরে আবহাওয়া একটু একটু করে ভারী হয়ে উঠতে শুরু করেছে কোলাহলের কর্কশ ধ্বনিতে। মানুষজন নিজেদের কর্মব্যস্ততায় ছুটে চলেছে দিক বেদিক। এইক্ষণে ট্রয়ও নিজের কলেজ প্রাঙ্গণে প্রবেশ করলো। আরফা কলেজের গেটের নিকটেই দাঁড়িয়েছিল ত্রয়ীর অপেক্ষায়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখেই তার দিকে ছুটে এলো আরফা। কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাস তুই? অনলাইনে দেখি না, মোবাইলে কল করলেও তো ধরছিস না। ট্রয়ী রিমার্ক করা ঝামেলার কথাটা চেপে গেল, আমতা আমতা করে বলল, আসলে আমি শীর্ষ ভাইয়ের ফেসবুক আইডিটা লগ আউট করে ফেলেছি, আর আইডির পাসওয়ার্ডটাও জানি না, আর ওনার কাছে জিজ্ঞেস করতেও ভয় লাগছে, তাই অনলাইনে পাচ্ছিস না আমাকে। ওনার আইডির পাসওয়ার্ড জানতে হবে কেন তোকে? এখন এই মোবাইল তোর নিজেরই, নতুন করে আইডি খুলে নে। ট্রয়ী আশেপাশে তাকালো, গলা নামিয়ে বলল, আমি পারি না নতুন আইডি খুলতে, আর তাছাড়া শীর্ষ ভাইয়া যদি রাগ করেন। আরফা হেসে বলল, ধুর, উনি রাগ করবেন কেন? তোর মোবাইলটা দে, আমি তোকে নতুন আইডি খুলে দিচ্ছি। ট্রয়ী এবং আরফা দুজনেই কলেজ ক্যাম্পাসের সবুজ ঘাসের উপরে বসে পড়ল। ট্রয়ীর হাত থেকে মোবাইলটা নিয়ে আরফা ব্যস্ত হাতে নতুন আইডি খোলার কাজে লেগে পড়ল। আইডির নামটা ট্রয়ী নিজের নামই দিল, পাসওয়ার্ডটাও গোপনীয়তার অবলম্বন করে সে স্থির করল। কিন্তু আইডিটা খোলা শেষে আরফা আর ট্রয়ীর নিকট থেকে কোনো অনুমতি নিল না। নিজ উদ্যোগেই গ্যালারি ঘেটে তার একটি সুন্দর ছবি লাগিয়ে দিল প্রোফাইলে। অতঃপর চোখে মুখে সন্তুষ্টির ছাপ নিয়ে বলল, নে, তোর আইডি খোলা শেষ। ট্রয়ী মোবাইলটা হাতে নিল, সব কিছু ভালোভাবে যাচাই করে দেখবে। তার পূর্বেই সেখানে এসে উপস্থিত হলো রাকিব। আরফার মাথায় আলতো একটা টোকা মেরে বলল। ট্রয়ী আর কিছু যাচাই করে দেখলো না, চট জলদি মোবাইলটা গুজে নিল ব্যাগের ভিতরে। এই ছেলেটার ওপর কোনো ভরসা নেই, কিছু আঁচ করতে পারলেই নির্ঘাত শীর্ষকে জানিয়ে দেবে। শীর্ষ ভাইয়ের বড় ভক্ত যে সে। আরফাও বিরক্তি হলো রাকিবের আগমনে, চোখ মুখ কুঁচকে মাথায় হাত বুলিয়ে বলল, গেলে যাক তো, এখানে কি, যা ক্লাসে যা। রাকিব আরফার নিকট থেকে একটু দূরত্ব রেখে বসে পড়ল ঘাসের উপরেই। দম ফেলে বলল, তোরা ক্লাসে না গেলে আমি একা একা গিয়ে কি করব? আরফা ভ্রু কুঁচকে জবাব দিল, একা কোথায়, ক্লাস তো আরো অনেকেই আছে। তা থাকবে, তোরা তো নেই। তুই? আরফার কথার মাঝেই একটি মেয়ে এসে দাঁড়ালো তাদের অভিমুখে। ট্রয়ীর দিকে তাকিয়ে শুধালো, তুমি ত্রয়ী? ট্রয়ী পলক ঝাপটালো, নরম কণ্ঠে জবাব দিল। জি, কিন্তু আপনি? মেয়েটি হেসে বলল। আমি মিষ্টি। এইটুকু বলে থামলো সে। একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, তোমার সিনিয়র রাফিন ভাইয়া দিয়েছেন। ট্রয়ী অবাক হলো, এই রাফিনটা আবার কে? আগে কখনো এর নাম শুনেছে বলেও তো মনে হচ্ছে না। সে আবার ট্রয়ীকে কাগজ পাঠিয়েছে কেন? দেখে তো মনে হচ্ছে প্রেমপত্র। মেয়েটা কাগজটা হাতে নিল না, বরং ভ্রু কুঁচকে শুধালো, রাফিন ভাইকে, আর এটাতেও বা কি আছে? মিষ্টি নামক মেয়েটি কাগজটা গুজে দিল ট্রয়ীর হাতে। এরপরে পেছন ঘুরে দ্রুত গতিতে পা চালাতে চালাতে বলল, পরে দেখো কি আছে। আমার আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো, পরে সময় করে এসে তোমার সাথে কথা বলবো। মেয়েটি চলে যেতেই হই হই করে উঠল আরফা। ট্রয়ীর হাত থেকে এক প্রকার কাগজটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি কি আছে এতে। নিশ্চিত ওই রাফিন ভাই না কি সে তার ভালোবাসার দিয়ে প্রেমপত্র পাঠিয়েছে? ট্রয়ী বাধা দিল না আরফাকে। কে না কে প্রেমপত্র পাঠিয়েছে ওটা বরং আরফাই পড়ুক। আরফা কাগজটা খুলল, কণ্ঠ বাড়িয়ে পড়তে শুরু করলো।
প্রিয় তুই, আশা করি ভালোই আছো। অবশ্য ভালো থাকবেই বা না কেন, আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে তোমরা তো ভালো থাকারই কথা। জানো তুমি, যেদিন তোমাকে এই কলেজ ক্যাম্পাসে প্রথমবার দেখেছিলাম, সেদিনই আমার মন দিয়ে বসেছিলাম। তারপর থেকেই নিভৃতে তোমাকে নিয়ে বুনেছি হাজারো স্বপ্নের জাল। সেদিন থেকে তোমার কথা ভেবে একটা রাতেও ভালোভাবে ঘুমাতে পারিনি। অনেকদিন তোমাকে কথাটা বলবো বলবো ভেবেও সাহস করে বলতে পারিনি। তবে আজ সাহসটা করে ফেলছি, সাহস করেই বলছি, আমি তোমাকে ভালোবাসি ত্রয়ী। তোমার হৃদয়ে আমি কি একটু আশ্রয় দিবে? তোমার উভয়ের অপেক্ষায় রইলাম। ইতি, রাপিন। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে থামলো আরফা। রসিয়ে রসিয়ে বলল, বাহ, এ তো দেখছি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আবার উত্তরের অপেক্ষাও থাকতে বলছে। কি প্রেম, কি প্রেম! বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর। তবে সে বলল না কিছুই। পাশ থেকে রাকিব ছো মেরে আরফার হাত থেকে কাগজটা নিয়ে নিল। মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল তাতে। ত্রয়ী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো। এ কি, তুমি ছবি তুলছো কেন এটার? রাকিব জোরপূর্বক হেসে জবাব দিল, জীবনে কখনো প্রেমপত্র পাইনি, তাই তোমার প্রেমপত্রের ছবি তুলে নিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ত্রয়ী যে রাকিবের কথাগুলো বিশ্বাস হলো তেমন নয়। তবে সে আর কথা বাড়ল না, ক্লাসের দিকে হাঁটা লাগিয়ে বলল, ক্লাস শুরু হয়ে গিয়েছে বোধহয়, ক্লাসে চল সবাই। প্রায় ঘণ্টাখানেকের দীর্ঘ মিটিং শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল শীর্ষ। মিটিং শেষ হতেই বাকিরা একে একে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেও শীর্ষ আর নয়ন রয়ে গেল। শীর্ষ ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে হেলান দিল, হাত উঁচিয়ে গলার টাইটা একটু ঢিলা করতেই টেবিলে রাখা মোবাইলটি থেকে ভেসে এলো মেসেজের রিংটন। অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল সে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল ক্রোধে। ললাট জুড়েও কয়েকটি ভাঁজের রেখা মিলল। এই মেয়েটিকে নিয়ে আর পারা গেল না। সবাই শুধু এই মেয়ের পিছনেই লেগে থাকে কেন? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? এখনও তার আর ত্রয়ীর মধ্যে কিছু শুরুই হলো না। সে ত্রয়ীকে ঠিকভাবে নিজের মনের কথাও জানাতে পারল না। এর ভিতরে হাজারজন চলে এসেছে তাদের মনের কথা জানাতে। শীর্ষ দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, বালের একটা মাইয়া, তার পিছনে আবার কুত্তার অভাব নাই। একটা কুত্তা তো আগে থেকেই ছিল, এখন আরও একটা এসে জুটেছে। নয়ন পাশ থেকে শুনল শীর্ষের প্রতিটি কথা। ততটা ভাবল না সে। ফট করে প্রশ্ন করে বসল, তাহলে কি আপনিও কুত্তা স্যার? শীর্ষ হতভম্ব হয়ে গেল নয়নের কথায়। ছেলেটা তাকে কি বলল? সে কুত্তা? চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো শীর্ষ, চোয়াল শক্ত করে। কি বললি তুই? আমি কুত্তা? নয়নের মুখশ্রী মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। সে মুখ ফসকে কি ভয়ঙ্কর বাক্য উচ্চারণ করে ফেলেছে বুঝলো এতক্ষণে। শীর্ষ নিশ্চয়ই এখন তাকে ছাড়বে না। পারলে তো কুত্তা বলার অপরাধে কুত্তার কামড় খাইয়ে দিবে, তারপর 14টা ইঞ্জেকশন। জিহ্বার অগ্রভাগ দ্বারা ঠোঁট পেঁচালো বেচারা। অতঃপর আমতামতা করে বলল, না মানে আমি আসলে সেটা বলতে চাইনি, মানে ওই বলতে চাইছিলাম। কি বলতে চাইছিলি? নয়ন এলোমেলো দৃষ্টি ফেল। শীর্ষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি জবাব দেবে খুঁজে পাচ্ছে না। যা বলার তা তো মুখ ফসকে ইতিমধ্যে বলেই ফেলেছে। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। নয়নের এখন নিজের উপরে নিজেরই রাগ লাগছে। কি হতো মুখটা একটু সামলে রাখলে? নিজের মুখটা সামলে রাখলে তো আর আজ এত বড় একটি বিপদে পড়তে হতো না। শীর্ষের দৃষ্টি শীতল হলো। কিছুটা সময় নিয়ে সে এক দৃষ্টে চেয়ে রইল নয়নের দিকে। অতঃপর কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হতে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার সোহাগ?
শীর্ষের কল্পে আনন্দে গদগদ হয়ে উঠল সোহাগ। শীর্ষ সচরাচর কখনো তাকে কল করে না, সব সময় সব কাজে আব্দুর রহমান খান অথবা নয়নী তার সাথে যোগাযোগ করে। সোহাগ হৈ হৈ করে উঠল, উজ্জ্বল চোখ মুখে বলল, ওয়ালাইকুম আসসালাম। এইটুকু বলে একটু থামলো সে, দম নিয়ে ফের বলল, তুমি তুমি আমাকে কল করেছো, আমি তো ভাবতেই পারছি না। শিশু দুর্বোধ্য হাসলো, নয়নের দিকে দৃষ্টি দিয়ে বলল, না ভাবতে পারলে এখন ভেবে নিন, আমি সত্যিই আপনাকে কল করেছি। হাউ সুইট, তুমি দেখতে যেমন মিষ্টি, তোমার কথাগুলো ভীষণ মিষ্টি। আপনিও ভীষণ মিষ্টি, আর এই কথা শুধু আমি না, নয়নও বলে। মিস্টার সোহাগ লাজুক হাসলো, হাত নাড়িয়ে জবাব দিল। যা দুষ্ট। এইদিকে শীর্ষের কথা শুনে নন হতবাক না হয়ে পারল না। মিস্টার সোহাগ মিষ্টি, এ কথা আবার সে কখন বলল? এই লোকটা করতে চাইছেটা কি? নয়নের ভাবনার মধ্যেই শীর্ষ ফের মিস্টার সোহাগকে বলল, যাক, ওসব কথা বাদ দিন, আপনি এখন কোথায় বলুন তো? এই তো বাড়িতেই আসি। আহা, আপনি বাড়িতে কেন? নয়ন আপনাকে খুব মিস করছে, অফিসে এসে থেকে আপনাকে খুঁজছে। আপনি অফিসে না এলে নাকি ওর ভালো লাগে না। নয়ন আহাম্মক বনে গেল, তার ছোট মাথাটার উপরে যেন বজ্রাঘাত হলো মুহূর্তেই। এসব কথা সে কখন বলল? এই লোক তাকে না ফাঁসিয়ে ছাড়বে না দেখা যাচ্ছে। কোথায় আজ ওই অদ্ভুত প্রাণীটা অফিসে আসেনি বলে একটু শান্তিতে সময় কাটাবে ভেবেছিল, তা না, ওই প্রাণীকে এখন অফিসে এনেই ছাড়বে। নয়ন ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের হওয়ার পূর্বেই শিশু হাত উঁচিয়ে থামিয়ে দিল। বেশ হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনি তাড়াতাড়ি চলে আসুন, নয়ন অপেক্ষা করছে আপনার জন্য। নিজের কথা শেষ করে কল কাটল শীর্ষ। নয়ন এগিয়ে এলো তার দিকে, কণ্ঠে বিস্ময় বোধ নিয়ে বলল, এসব কি অদ্ভুত কথা বলছেন স্যার? আমি আবার কখন মিস্টার সোহাগকে খুঁজলাম, আর ওনার জন্যই অপেক্ষাই বা করলাম কখন? শীর্ষ হাত রাখলো নয়নের কাঁধে, বাঁকা হেসে বলল, করিসনি তো, কিন্তু ওই যে আমাকে কুত্তা বলেছিস, এখন আজ সারা দিন তুই মিস্টার সোহাগের সাথে থাকবি, এটাই তোর শাস্তি। নয়ন চমকালো, ভরকালো। এর মানে এই লোক এতক্ষণ তাকে ওই কুত্তা শব্দটার জন্য ফাঁসাচ্ছিল, প্রতিশোধ নেওয়ার পায়তারা করছিল। না না, এই কিছুতেই হতে দেয়া যাবে না। যে লোকের সাথে 5 মিনিট নয়ন থাকতে পারে না, তার সাথে গোটা একটা দিন কাটাবে কিভাবে? নয়ন তাড়াহুড়ো করলো, হড়বড় করে বলল, ওইটা তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করে বলিনি স্যার, একদমই বলিনি। ওই শব্দটার জন্য আমাকে দয়া করে এত বড় শাস্তি দিবেন না। আমি মিস্টার সোহাগের সাথে গোটা একদিন কিছুতেই কাটাতে পারবো না স্যার। শীর্ষ মুখ বাঁকালো, ভাবলেশহীনভাবে বলল, মুখ ফসকে বলবি কেন তুই? আমাকে কি দেখে তোর কুত্তা মনে হয়? নয়ন আড়ালে মুখ বাঁকালো, মনে মনে বলল, কুত্তা তো ত্রয়ী ম্যামের পিছনে অন্য যারা ঘোরে তাদের দেখেও মনে হয় না, তবুও আপনি বলেছেন। পরপর গলা বাড়ালো নয়ন, জোরপূর্বক হেসে বলল, না না, আপনাকে দেখে কুত্তা কেন মনে হবে? আপনি তো অতি সুদর্শন পুরুষ। আপনার চেয়ে সুদর্শন পুরুষ আমাদের শহরে কেন, পুরো বাংলাদেশেই। শীর্ষ মুখ বাঁকিয়ে বলল, পাম দিচ্ছিস? তবে সে পাম দিতেও দেরি করে ফেলেছিস। মিস্টার সোহাগ আসছে, আজ সারাদিন শুধু তোর আর মিস্টার সোহাগের, প্রয়োজনে পুরো অফিস ফাঁকা করে দেব, তবু তোদের দুজনকে একে অপরের থেকে দূরে যেতে দেব না। কণ্ঠে তোলা বাক্যগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে কক্ষের বাইরে পা রাখল শীর্ষ। নয়নের মুখশ্রী কাঁদো কাঁদো হলো, মুখ ফসকে কি একটু বলে ফেলেছে যার জন্য এখন তাকে এত বড় একটা শাস্তি ভোগ করতে হবে। সে কিভাবে সারাটা দিন মিস্টার সোহাগের সাথে কাটাবে? নয়ন মুখ ভার করলো, অসহায় কণ্ঠে বলল, আমি আর কখনো এমন বলবো না স্যার, মুখ ফসকেও বলবো না।
তবুও সারাটা দিন আমাকে ওই মিস্টার সোহাগের সাথে থাকার শাস্তি দেবেন না স্যার, প্লিজ। শীর্ষ দাঁড়ালো না, যেতে যেতেই বলল, যা বলেছি তাই। আর যদি মনে করিস আমার কথার অবাধ্য হবি, তাহলে তোর এত স্বাদের চাকরিটাকে আমি খুন করে দেব। আব্দুর রহমান খান নিজের কেবিনে ছিলেন, প্রয়োজনীয় কিছু ফাইল উল্টে পাল্টে দেখছিলেন। তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। ভিতরে আসবো? শীর্ষের কণ্ঠস্বর। আব্দুর রহমান খান ফাইল দেখতে দেখতেই জবাব দিলেন। এসো। শীর্ষ দরজা ঠেলে ভিতরে ঢুকলো, এগিয়ে গিয়ে বসলো বাবার অভিমুখে একটি চেয়ার দখল করে। আব্দুর রহমান খান এক পলক তাকালেন ছেলের দিকে, অতঃপর আবার নিজের কাজের প্রতি মনোনিবেশ করে শুধালেন, কিছু বলবে? জি। বলে ফেলো। শীর্ষ একটু সময় নিল, চোখে মুখে তার হানা দিল এক রাশ দ্বিধা, কণ্ঠে তীক্ষ্ণ ইতস্তবোধ নিয়ে বলল, ব্যবসার কাজে সম্পৃক্ত হওয়ার কিছুদিন পরেই তুমি আর মা আমার বিয়ের কথা বলেছিলে না? আব্দুর রহমান খানের হাত থেমে গেল। পিতৃসুলভ ধীর দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু তখন তো তুমি বলেইছিলে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাও না, তাহলে আজ হঠাৎ সে প্রসঙ্গ তুলছো? শীর্ষ কিছু বলতে গিয়েও আটকে গেল। কেমন ইতস্ত লাগছে তার কথাটা বলতে। এমনি বাইরে সে যতই নির্লজ্জ, মারপিটে, বাজে স্বভাবের হোক না কেন, বাবা মায়ের অভিমুখে যথেষ্ট মার্জিত এবং ভালো থাকার চেষ্টা করে। এভাবে বাবার অভিমুখে বসে নিজের বিয়ের কথা বলতে কেমন লজ্জা লাগছে তার। আবার না বললেও তো উপায় নেই। চারদিক থেকে যেভাবে শকুনের উপদ্রব শুরু হয়েছে, তাতে কখন কি হয় বলা যায় না। শিশু জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে এবার বলেই ফেলল, আমি এখন বিয়ে করতে চাই। আব্দুর রহমান খান বিচক্ষণ মানুষ। ছেলের কণ্ঠ, চোখের ভাষা আর ওই একটুখানি ইতস্তবোধ সব মিলিয়ে তিনি বুঝে নিলেন শীর্ষের মনের কথা। তার ছেলে নিশ্চয়ই কোনো রমণীকে মনে ধরেছে, অথবা কোনো রমণীর সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে, নয়তো এতটা সহজে এবং এভাবে তার অভিমুখে বসে বিয়ের কথা বলতো না। আব্দুর রহমান খানের দৃষ্টি শীতল হলো, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে শুধালেন, মেয়েটিকে? শীর্ষ দৃষ্টি নামিয়ে নিল, ধীর গলায় জবাব দিল, ত্রয়ী। আব্দুর রহমান খান অবাক হলেন। তার ছেলে তাহলে ত্রয়ীকে পছন্দ? তবে বিষয়টা ভালোই হয়েছে। ত্রয়ী একা, এতিম, মেয়েটির জন্য ভীষণ মায়া হয় তার। নিজের মনেও তিনি অনেকবার ভেবেছিলেন মেয়েটিকে শীর্ষের বউ করে নিজের বাড়িতে রেখে দেওয়ার কথা, কিন্তু সাহস করে কথাটা বলতে পারেননি কাউকে। শিশুরা আজকালকার ছেলে, যদি ত্রয়ীকে পছন্দ না করে, হ্যাঁ এটা ঠিক, আব্দুর রহমান খান চেয়েছেন ত্রয়ী তার বাড়ির বউ হোক, তবে জোর জবরদস্তি কিংবা নিজের মতামত শীর্ষের উপর চাপিয়ে দিয়ে নয়। জোর জবরদস্তি করে আর যাই হোক সংসার হয় না। এমনি মেয়েটির জন্ম থেকে দুঃখের শেষ নেই। আব্দুর রহমান খান জোরপূর্বক ত্রয়ীর সাথে শীর্ষের বিয়ে দিয়ে মেয়েটিকে আরেক দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাননি। তবে যাক, আজ শিশু নিজেই কথাটা বলে দিল, বিয়ে করতে চাইল ত্রয়ীকে। মনে মনে ভীষণ খুশি হলেন আব্দুর রহমান খান। কিন্তু ত্রয়ী, সেও কি শিশুকে পছন্দ করে? দুজনের মধ্যকার সম্পর্কে ইতোমধ্যে প্রণয়ের সম্পর্ক গড়িয়েছে, নাকি শুধুই পছন্দ অবধি আটকে আছে? আব্দুর রহমান খান একটু নড়ে চড়ে বসলেন, হাতের ফাইলগুলো টেবিলের উপরে রেখে বললেন, ত্রাই, সেও কি তোমাকে বিয়ে করতে চায়? না। শীর্ষের সোজা সাপটা জবাব। আব্দুর রহমান খানের কপাল কুঁচকে এলো, থমথমে কণ্ঠে শুধালেন, মানে তুমি কি ওকে বিয়ে করতে চাও? ও তোমাকে বিয়ে করতে চায় না, তাহলে বিয়েটা কিভাবে হবে? তুমি দিয়ে দিলেই হবে। ও তোমাকে বিয়ে করতে চায় না, চাইলে আমি তোমাকে বিয়ে দিব কিভাবে? আশ্চর্য। ও আমাকে বিয়ে করতে চাক বা না চাক, আমি তো চাই
আমাকে কাজী ডাকার অনুমতি দাও আর ওর ঘাড় ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দাও। কাজী সাহেব আমাকে কবুল বলতে বললেই বলে দেব, আর ও কবুল বলতে না চাইলে 2টা থাপ্পড় মেরে কবুল বলিয়ে দেব। ব্যাস, বিয়ে শেষ। ছেলের কথা শুনে কেসে উঠলেন আব্দুর রহমান খান। কি ভয়ঙ্কর কথাবার্তা! থাপ্পড় মেরে নাকি কবুল বলাবে? তার ছেলে একটু বেপরোয়া, তা তিনি জানেন। তাই বলে বিয়ের ক্ষেত্রে বেপরোয়াগিরি করবে? শীর্ষ টেবিলের পাশ থেকে পানির গ্লাসটা এগিয়ে দিল বাবার দিকে। আব্দুর রহমান খান পানিটা খেলেন, নিজেকে একটু ধাতস্থ করে বললেন, জোর জবরদস্তি করে আর যাই হোক ভালোবাসা বিয়ে সংসার হয় না। আমি তোমাদের 3 ভাই বোনের উপর কখনো কিছু চাপিয়ে দিইনি, ওই মেয়েটার উপরও চাপিয়ে দিতে পারবো না। তার থেকে মেয়েটার মনে জয়ের চেষ্টা করো এবং তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করো, তারপর না হয় বিয়ের কথা ভাবা চাপে। শীর্ষ বিরক্ত হলো বাবার কথায়। ত্রয়ীর মন জয় করে তার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেই যদি বিয়ে করার মতো হতো, তাহলে সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখনই কেন বিয়ের কথা বলল? পরেই বলতে পারত, ওই মেয়ে যা শীর্ষ বলে এক, বোঝে আরেক। ওই মেয়ের মন জয় করতে করতে দেখা যাবে অন্য কেউ চলে এসেছে তার মন জয় করতে। শীর্ষ কোনো প্রতিযোগিতা চাইছে না বলেই তো সরাসরি বিয়ে করে ফেলতে চাইছে। প্রতিযোগিতা চাইলে কি আর লাজ লজ্জা বিসর্জন দিয়ে এখানে আসতো? নাক মুখ কুচকালো বেচারা। বিড়বিড় মন জয় তো অবশ্যই করব, তবে তা বিয়ের পর কাছে ডেকে, ভালোবেসে, আদর করে, চুমু খেয়ে। আব্দুর রহমান খান শীর্ষের নিকট থেকে কিঞ্চিত দূরে অবস্থান করায় স্পষ্টরূপে শুনতে পেলেন না কিছুই। কপাল কুঁচকে তিনি শুধালেন, কিছু বললে? না। এইটুকু বলে থামল শীর্ষ। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আসছি আমি। এসো, তবে ত্রিয়ের সাথে ভুলেও কোনো জবরদস্তি চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শীর্ষ কপালে ভাঁজ ফেলল, থমথমে কণ্ঠে বলল, করব না কোনো জোর জবরদস্তি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। বাবার সাথে কথা শেষে শীর্ষ আর 1 মিনিটের জন্য অফিসে দাঁড়ায়নি। গাড়ি নিয়ে সোজা চলে এসেছে কলেজে। ত্রয়ীর ক্লাস চলছিল। শীর্ষ তা উপেক্ষা করে শ্রেণীকক্ষের দরজার নিকটে দাঁড়ালো। উপস্থিত অধ্যাপককে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম স্যার। অধ্যাপক পূর্ব থেকেই শীর্ষকে চেনেন। তিনি ওষ্ঠে হাসি ফুটিয়ে বললেন। শীর্ষ সৌজন্যসূচক হাসল, নম্র কণ্ঠে বলল, আসলে ত্রয়ীকে একটু প্রয়োজন ছিল, বাবা ওকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। অধ্যাপক বিশেষ কিছু বললেন না, সহজেই ত্রয়ীকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ত্রয়ী নিঃশব্দে নিজের জিনিসপত্র গুছিয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এলো। শীর্ষের পেছনে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাড়িতে কি কিছু হয়েছে? আঙ্কেল হঠাৎ এত জরুরি তরফ করলেন যে? শীর্ষ কোনো উত্তর দিল না, নিশ্চুপ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল সামনের দিকে। শীর্ষের চলন দ্রুত হওয়ায় ত্রয়ী তার গতির সাথে তাল মেলাতে ব্যর্থ হলো। খানিকটা হাঁপিয়ে উঠে বলল, আস্তে হাঁটুন না, আমি এত দ্রুত হাঁটতে পারি না। শীর্ষ কানে নিল না ত্রয়ীর কথা, বরং নিজের চলন গতি বাড়িয়ে দিল পূর্বের তুলনায়। মেয়েটা এবার রীতিমতো দৌড় শুরু করলো শীর্ষের পিছু পিছু। তবুও থামল না সে। খুব বেশি সময় ব্যয় হলো না। স্বল্প সময়ের মধ্যেই তারা কলেজ চত্বর পেরিয়ে রাস্তায় এসে পড়ল। কলেজের একটু এপাশেই শীর্ষের গাড়িটা দাঁড় করানো ছিল। শীর্ষ কোনোরূপ বাক্য ব্যয় না করে গাড়ির সামনের ড্রাইভিং সিটে বসে পড়ল। ত্রয়ী গাড়ির পেছনের দরজা খুলল, ভেতরে ঢুকে বসবে। তখনই অভিমুখ থেকে দৃঢ় স্বরে ভেসে এলো, সামনে আয়। ত্রয়ী দ্বিরুক্তি করল না, ধীর পায়ে এগিয়ে বসলো সামনের সিটে। শীর্ষ গাড়ির দরজা লক করে সিটে গা এলিয়ে দিল। ত্রয়ী অবাক হলো, কপালে ভাঁজ ফেলে শুধালো, গাড়ি চালু করছেন না কেন?
বাড়িতে যাবেন না নাকি? শিশু এবারেও জবাব দিল না, চোখ বন্ধ করে পড়ে রইল সিটের সাথে। ত্রয়ীর অবাকের মাত্রা বাড়ল, কপাল কুঁচকে রেখেই ফের শুধালো, কি হলো, এখনো গাড়ি চালু করছেন না কেন?